সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমরা বাংলার একটা কবিতা, একটা ইম্পর্টেন্ট আর একটা সুন্দর কবিতা পড়তে যাচ্ছি। তো সেটার নাম বিদ্রোহী। তো এটা আমাদের বাংলা বইয়ের 260 নম্বর পৃষ্ঠার কবিতাটা পাবা তোমরা। তো এইটা লেখছে আমাদের কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি। তো আজকে এটা সম্পর্কে আর কি একটু আলোচনা করব। জাস্ট এই কয়েকটা লাইন, বুঝছো? এই কয়েকটা লাইন আর কয়েকটা কি বলা যায়, একটু টিপস ট্রিক্স। আর পড়াটা শুরু করার আগে আমি একটা বলতে চাই, তোমরা বইটা নাও, নিয়ে যেই মানে যতটুকু দাগাবো একটু দাগাবা, আর যেগুলো ওয়ার্ড মিনিং লেখাই দেবো ওগুলো লিখবা। আর আজকে আপাতত কবির পরিচিতিটা পড়তেছি না, ওইটা আরেকদিন হবে। জাস্ট আজকে এই লাইনগুলো আমার পড়বো, বুঝছো? এই ব্যাপার। এখন দেখো, বিদ্রোহী কবিতা। তো এইটা কাজী নজরুল ইসলামের একটা মাস্টারপিস বলতে পারো। এইটা যখন হয়েছিল বা এটা যখন তিনি লিখছিলেন, তো আমরা জানতে পারি তার রুমমেট তুফাইলের কথ্য মতে বা ওর কাছ থেকে জানতে পারি যে এটা তিনি সারা রাত ভর লিখছিল। যাই হোক, যেভাবে লিখুক, এটা যখন পাবলিশড হয়েছিল ইয়া পত্রিকায়। কি ছিল? বিজলি পত্রিকায়। আচ্ছা, পাবলিশ হয়েছিল বিজলি পত্রিকায়। তো এটা যখন পাবলিশ হয় তখন মানে খুবই আলোড়ন সৃষ্টি হয়েছিল, বুঝছো? অনেক আলোড়ন, মানে অনেকেরই ভাইরাল, যেটাকে বর্তমান যুগে যেটাকে ভাইরাল বলে, ওইটা হয়েছিল। এটা দেখো কত আগের জিনিস। এটা মেবি 1922 সালে, কত জানি তারিখটা ঠিক মনে নেই, দাঁড়ো। ও না, এখানে দেওয়া নেই অবশ্য। আর এটা আমরা গুগল করে নিও আপাতত। এটা মিষ্টি নিছে, তো জানি না আর কি। তো এটা বিজলি পত্রিকা যখন হয়েছিল তখন খুবই আলোড়ন সৃষ্টি হয়েছিল, যার কারণে আমরা আর কি এটা এখন পড়তেছি। এটা একটা মানে খুবই সুন্দর একটা কবিতা বলতে পারো। আচ্ছা, তো নেক্সট আচ্ছা, তো বিদ্রোহী কবিতাটা তোমার নামটা দেখে বুঝতে পারবা যে মানে একটা বিদ্রোহ নিয়ে বলছে আর কি, যে মানে বিদ্রোহী, যে বিদ্রোহ করে তাকে তোমরা বিদ্রোহ বলতেছে। তো কবি এইখানে খারাপদের প্রতি, তারপরে খারাপদের প্রতি আর কি বিদ্রোহের কথা বলছে এখানে আর কি। খারাপটাকে দমন করার জন্য, যারা নিপীড়িত হচ্ছে তাদেরকে সেভ করার জন্য আর কি কবি এখানে চেষ্টা করছে। মানে সেই কথাগুলো আর কি লেখছে আর কি, বুঝছো? মানে খুবই একটা মানে বিদ্রোহী টাইপ আর কি কবিতাটা আর কি। তো দেন এইটা মেইন কবিতাটার বেসিক, যেখানে তুমি অনেক পাবা, অনেক ডেঞ্জারাস লাইন পাবা। আর মেইনলি ওইটাই বুঝাইতে চাইছে সে কতটা ডেঞ্জারাস, কতটা বিদ্রোহী, মানে বিদ্রোহ করতে পারে খারাপদের প্রতি, কেমন তার মানে রেজাল্টটা হইতে পারে, সেটা এই কবিতাটা তোমরা পাবো। তো মেইন এইটাই কবিতার বেসিক। দেন দেখো কাজী নজরুল ইসলাম যিনি লিখছে, তো এইখানে একটা বিষয় মানে বলে দিই। তো আজকে তো আমরা কবি পরিচিতি পড়তেছি না, তারপরেও একটা বিষয় তোমরা দেখবা আমাদের এইখানে কাজী নজরুল ইসলামের কবি পরিচিতি দেয়া আছে। আবার যে আমাদের গদ্য আছে, গদ্যতে মেবি সাম্যবাদী মেবি ছিল। তো গদ্যতে আবার দেখবা কাজী নজরুল ইসলামের আবার কবি পরিচিতি দেয়া আছে। তো অনেকেই ভাবতে পারে যে দুইটাই হয়তো সেম, এই জন্য পড়ার দরকার নেই, কিন্তু না, তেমন না। এইখানে যে কবি পরিচিতিটা দেয়া আছে এটা কাজী নজরুল ইসলামের কবি হিসাবে, আর গদ্যতে যেটা দেয়া আছে এটা লেখক হিসাবে। তো দুইটাই পরে দেখবা যে অনেকটা ডিফারেন্স আছে, মানে অনেকটাই আর কি ডিফারেন্স আছে, বুঝছো? তো দুইটাই পড়তে হবে, কিন্তু দুইটাই পড়বা। প্রশ্ন আসলে এইটা থেকেও আসতে পারে। এইটাতে মেইনলি তোমার কাব্য বিষয়ক জিনিসগুলো আছে, আর ওইটাতে সাহিত্য বিষয়ক জিনিসগুলো।
বলা আছে কোনটা কি কখন লিখছে এগুলো, বুঝছো? তো এই হচ্ছে হিসাব। দেন হচ্ছে আমরা এখন মেইন কবিতার লাইনগুলোতে যাই। তো প্রথমে দেখো প্রথম এটাই বলছে যে বলো বীর বলো উন্নত মনীষী। তো এখানে বীর বলতে আমাদেরকেই বুঝাইছে বা হচ্ছে নিজেকে বুঝাইছে বা সাধারণ মানুষকে বুঝাইছে, বুঝছো? সাধারণ মানুষ মেইনলি সাধারণ মানুষকে ডাক দিছে আর কি, একটা বলতে পারো। বলো বীর বলো উন্নত মনীষী। উন্নত মানে এখানে বুঝাইছে হচ্ছে মম মানে হচ্ছে আমার, আর শির মানে হচ্ছে মাথা। তোমরা এভাবে বইয়ে হচ্ছে লিখে নেবে, বুঝছো? এমনি এমনি করে হচ্ছে লাল নীল কালি দিয়ে হচ্ছে লিখে নেবে, তাহলে হবে কি যখন পড়বা তখন আর সেরকম সমস্যা হবে না। তো এটা কি বলেছে লাইনটা, মানে তো বলো উন্নত মনীষী মানে বীরদেরকে বলছে মাথা মাথা উঁচু করে হচ্ছে বলতে, মাথা নিজের মাথা আর কি উঁচু করে বল ওইটা। তারপরে বলছে দেখো শির নেহারি আমারই মতো শিরের শিখর হিমাদ্রি। শির মানে মাথা না জানি, নেহারি আমারই মতো শির ওই শিখর হিমাদ্রি আছে। এখানে হিমাদ্রি বলতে হচ্ছে হিমালয় বোঝাচ্ছে, শিখর মানে চূড়া। আমরা যদি এই মানেগুলা মানে ওয়ার্ড মিনিংগুলো যদি জেনে নিই তাহলে ম্যাক্সিমামটাই হয়ে যায় লাইনগুলো। এই জন্য ফার্স্ট লাইন আছে শির আমারই মতো শির। মতো মানে হচ্ছে কি বলবো আর কি, নত মানে নামানো এরকম বোঝায়। সেই নেহারি বলতে হচ্ছে দেখে, নেহারি মানে দেখে, এটা মনে রাখবো। দেখো কি বলছে, শির নেহারি আমারই নত শির শিখর হিমাদ্রি। আমার আমার মাথা দেখে বা আমার হচ্ছে শির দেখে, আমার হচ্ছে মাথা দেখে সে হচ্ছে হিমালয় হচ্ছে তার, হিমালয় তার হচ্ছে মাথা মতো করে, বুঝছো? যে আমি হচ্ছে যখন মাথা তুলে দাঁড়াই তখন হচ্ছে হিমালয় যেটা হচ্ছে সবথেকে উঁচু পর্বত, সেটাও হচ্ছে তার চূড়া বা সেটা হচ্ছে তার মাথা হচ্ছে নত করে আমার সামনে। তো এইটার মাধ্যমে কবি মানে নিজের হচ্ছে সেই পাওয়ারটা দেখা যাচ্ছে যে আমার পাওয়ার কতটুকু হইতে পারে খারাপদের প্রতি, বুঝছো? তো মেনলি এটাই। তারপরে বলছে দেখো আমি দুর্দম দুর্বিনীত নৃশংস চির দুর্দম আর কি। চির মানে তো সবসময়, চির মানে সবসময়, দুর্দম মানে যেটি দমন করা যায় না। নৃশংস মানে হচ্ছে হিংস্র। দুর্বিনীত মানে হচ্ছে অসহায় না। দুর্বিনীত মানে হচ্ছে অসহায় না, যে হচ্ছে অসহায় না। তো এটাই বলছে কবি, দেখো নিজেই বলছে আমি চির দুর্দম মানে আমাকে হচ্ছে কখনো দমন করা যায় না। দুর্বিনীত মানে আমি অসহায় না। নৃশংস আমি হিংস্র, ঠিক আছে? আমি চির দুর্দম আমি সবসময় এটা। দেন হচ্ছে মহাপ্রলয়ের আমি নটরাজ। তো নটরাজ বলতে এখানে বোঝাইছে হচ্ছে দেবতা শিবকে, শিবের অপর নাম হচ্ছে নটরাজ। এখন নটরাজ কেন বলা হয় এখানে যদি আমি বলি, তো নটরাজ বলার কারণ কি, এটার একটা মানে আছে। তো নট মানে হচ্ছে নৃত্য, নৃত্য, আর রাজ মানে রাজা বোঝায় বা ওই জিনিসটা পটু বা ওই জিনিসটাতে হচ্ছে একদম মাইটি লেভেলের, বুঝছো? তো শিব দেবতা শিব হচ্ছে যখন মানে নৃত্য মানে কি বলবো, যখন ধ্বংস করে তাকে হচ্ছে ধ্বংসের দেবতা বলা হয়। তো যখন তিনি হচ্ছে নৃত্য করেন মানে ধ্বংসের আগে তিনি হচ্ছে আর কি নৃত্য করেন আর কি ডমরু বাজায়, বুঝছো? তো এই জন্য তাকে হচ্ছে নটরাজ বলে।
তার হচ্ছে ধ্বংস করার আগে নৃত্যের মাধ্যমে হচ্ছে জানান দেয় যে আমি ধ্বংস করতেছি এটা। তার এটা একটা সাইন থাকে, বুঝছো? তো এইটাই হচ্ছে মেইনলি হচ্ছে আমি নটরাজ, মানে নটরাজ বলছে তো মহাপ্রলয়ের, প্রলয় মানে জানো যে একটা পুরা ধ্বংসর একটা ব্যাপার স্যাপার। তো মহাপ্রলয়ের আমি নটরাজ